আসসালামু আলাইকুম। আমরা আজকে সাস্ট কোশ্চেন ব্যাংক সলভ রসায়নের ল্যাব 2 নিরাপদ ব্যবহার করব এবং যে সকল কোশ্চেন আসতে পারে সেগুলোও দেখব। আর যদি আমরা আজকে ক্লাসটি করি তাহলে অন্যান্য ভার্সিটির জন্য শর্ট সিলেবাসের বাইরের অন্তর্ভুক্ত যে অধ্যায়গুলো সেগুলো পড়ে ফেলবো। আজকে আমরা শর্ট সিলেবাসের বাইরের 3টা অধ্যায় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, অর্থনৈতিক রসায়ন এবং কর্মমুখী রসায়ন। বড় বড় কিছু অধ্যায়, কিন্তু আমার তো সবকিছু লাগবে না। যতটুকু প্রয়োজন ভার্সিটির জন্য ঠিক ততটুকুই আমরা নিয়ে একটু কথা বলি। প্রথমে দেখো এখানে যে সাস্টে যে কোশ্চেনটা আসছে, নির্দিষ্ট আয়তনের কোন তরল পদার্থকে সঠিকভাবে মেপে এক পাত্র থেকে অন্য পাত্রে নেয়ার জন্য কি ব্যবহার করব আমরা। তার মানে কি, এখানে এক পাত্র থেকে অন্য পাত্রে নেওয়ার কথা বলতে এখানে স্থানান্তর করা বোঝাচ্ছে। তা স্থানান্তর করতে গেলে আমরা কি ব্যবহার করে থাকি? স্থানান্তর করতে গেলে আমরা পিপেট ব্যবহার করি। আর কনিক্যাল ফ্লাস্ক, বিকার, এগুলা আমাদের সাধারণত টাইট্রেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে দেখো নিচের কোন গ্লাভসে প্রোটিন থাকে? নিচের কোন গ্লাভসে প্রোটিন থাকে? প্রোটিন থাকে মূলত ল্যাটেক্স গ্লাভসে। ল্যাটেক্সটা রাবার এবং প্রোটিনের মিশ্রণ। নিউট্রিয়েন্টটা হচ্ছে পলিক্লোরোপিরিনের পলিমার। পিভিসিটা তো বোঝাই যাচ্ছে যে পলিভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইডের পলিমার। আর নাইট্রাইল গ্লাভসে সংশ্লেষিত রাবার থাকে। আচ্ছা, সাথে সাথে আরেকটা জিনিস আমাকে একটু পড়ে রাখতে হবে, এই ল্যাটেক্স গ্লাভসটা সংক্রামক পদার্থের বিরুদ্ধে কাজ করে। সংক্রামক পদার্থের বিরুদ্ধে কাজ করে। আচ্ছা, সাথে সাথে এইখান থেকেও পড়তে হবে, এই যে জিটেক্স গ্লাভসটা আছে, এই জিটেক্স গ্লাভসটা কি করে? ছোটখাটো জ্বলন্ত, দেখো এখানে বর্গীয় জ আছে, এটারও বর্গীয় জ আছে, তাহলে জ্বলন্ত বস্তু নিয়ে, ছোটখাটো জ্বলন্ত বস্তু, এটার সাথে রিলেটেড কোনটা? জ্বলন্ত বস্তু যদি বলে সেটা এখান থেকে আমরা অ্যান্সার করব জিটেক্স গ্লাভস। ছোটখাটো জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করে। আরেকটা জিনিস, তাপরোধক অ্যাসবেস্টাস গ্লাভসের বিকল্প রূপে এটা ব্যবহার করা হয়। তাহলে এটা একটা, আরেকটা হচ্ছে তাপরোধক অ্যাসবেস্টসের বিকল্প রূপে এটা আমরা ব্যবহার করে থাকি। তাই ল্যাটেক্স এবং জিটেক্স থেকে ইনফরমেশনটা আমাকে একটু মনে রাখতে হবে। আর এটা মূলত নাইট্রাইলের আস্তরণযুক্ত আরামদায়ক একটা গ্লাভস। যাই হোক, এখানে যে কোশ্চেনটা আসে, দেখো নিচের কোনটি পচনশীল গ্লাভস? নিচের কোনটি পচনশীল গ্লাভস? পচনশীল গ্লাভস মানে কি? যেটা আমরা বলতে পারি পরিবেশ বান্ধব। তাই পরিবেশ বান্ধব এবং পচনশীল একমাত্র নাইট্রাইল গ্লাভস। পরিবেশ বান্ধব এবং পচনশীল একমাত্র নাইট্রাইল গ্লাভস, এবং এটা সিনথেটিক। এরপরে দেখো ল্যাবরেটরিতে কোন ধরনের হ্যান্ড গ্লাভস ব্যবহার করা উত্তম? কোন ধরনের হ্যান্ড গ্লাভস ব্যবহার করা উত্তম? সেটা হচ্ছে ডিসপোজেবল নাকি নন ডিসপোজেবল? ডিসপোজেবল, যেটা পচনশীল, এটাই আমরা ব্যবহার করব। কারণ আমরা তো ইউজ করার পরে ফেলে দিই, তো ফেলে দিলে সেটা যদি না পচে তাহলে পরিবেশের জন্য সেটা তো খারাপ। এরপরে দেখো শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে পানি বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আসতেছে, আর এক্সটা কি? এক্সটা হচ্ছে আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড। তা হাইড্রোক্লোরিক অ্যাসিড কি একটা গ্যাসীয় পদার্থ? এই গ্যাসীয় পদার্থ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কোনটা ব্যবহার করব? চশমা তো ব্যবহার করব না, চোখে যেন গ্যাসীয় পদার্থটা আমার না যায়, এই সেলটা যেন আমার চোখে না যায়, সেজন্য আমরা কি করব? এই চোখে মুখে যেন না লাগে, চোখে বলতেছি, মুখে যেন না লাগে সেজন্য আমরা মাস্ক ব্যবহার করব। চশমাকে কখন ব্যবহার করতে হয়, বা সেফটি গগলস কখন ব্যবহার করতে হয়? উদ্বায়ী পদার্থ নিয়ে কাজ করার সময় আমরা সেফটি গগলস ব্যবহার করি। গ্লাস সামগ্রীর পরিষ্কারের মিশ্রণে কি থাকে? দেখো গ্লাস সামগ্রী আমরা পরিষ্কার করি কি দিয়ে? পরিষ্কার করি আমরা কর্মিক অ্যাসিড দিয়ে। এই কর্মিক অ্যাসিড মিশ্রণটা কি? কর্মিক অ্যাসিড মিশ্রণ হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড আর পটাশিয়াম ডাইক্রোমেটের মিশ্রণ। এটার সাথে কি থাকে? গাঢ় সালফিউরিক অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেটের মিশ্রণ। তা এখন খেয়াল করো, বলছে গ্লাস সামগ্রীর জন্য পরিষ্কারের যে মিশ্রণ, গ্লাস সামগ্রীর পরিষ্কারের যে মিশ্রণে কি কি থাকে? এই দুইটা থাকে, তাই দুইটার মধ্যে পটাশিয়াম ডাইক্রোমেট যেহেতু অপশনে আছে সেটা দিতে হবে। আচ্ছা, নিচের কোনটি কাঁচ পরিষ্কারের জন্য আমরা ব্যবহার করি? তো অ্যামোনিয়ার যৌগগুলোর মধ্যে শুধুমাত্র লিকার অ্যামোনিয়াটা কাঁচ পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়। গ্লাস ক্লিনারে
এটা ব্যবহার করি আমরা। এবং টয়লেট ক্লিনারে কি ব্যবহার করা হয়? টয়লেট ক্লিনারে কিন্তু এই অ্যামোনিয়ার ক্লোরাইডটা ব্যবহার করি না আমরা। অ্যামোনিয়ার লিকার অ্যামোনিয়াটা আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, মোটামুটি 0.1 মোলার ঘনমাত্রার সালফিউরিক অ্যাসিড দ্রবণ প্রস্তুতির জন্য কোনটা প্রয়োজন পড়বে না? 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির জন্য কোনটা প্রয়োজন পড়বে না? আচ্ছা দেখো, এই যে আয়তনিক ফ্লাক্স, এই আয়তনিক ফ্লাক্সটা কোথায় ব্যবহার করি আমরা? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের জন্য না? ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেনটা কিন্তু আসছিল। এই আয়তনিক ফ্লাক্স সাধারণত আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের জন্য ইউজ করে থাকি। সালফিউরিক অ্যাসিড তো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ না, তাহলে এটা মেজার করার জন্য কি তোমার আয়তনিক ফ্লাক্স প্রয়োজন হবে? আয়তনিক ফ্লাক্স প্রয়োজন হবে না। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এগুলো নিয়ে আমরা পরিমাণগত রসায়নে পড়বো, যদিও ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার আছে, কিন্তু ওইখানে আমরা বেশি পড়বো এগুলা। আচ্ছা, বুলেটের সাহায্যে সর্বনিম্ন কত মেজার করা যায়? আমরা জানি 0.1 মিলিলিটার বা 0.1 সেন্টিমিটার কিউব। সেমি মাইক্রো অ্যানালাইটিকের পদ্ধতিতে ব্যবহৃত যে পদার্থ হয় তার ভর হচ্ছে 50 মিলিগ্রাম এবং আয়তন হচ্ছে 2 থেকে 4 ml। 50 থেকে 200 দেওয়া হয়, 50 থেকে 200, আর 2 থেকে 4 ml, তো 2 থেকে 4 এর মধ্যে 1 আছে না, তাহলে এইটাই কিন্তু আমার কারেক্ট। ল্যাবরেটরিতে সাধারণত কোন প্রকারের শিখার সাহায্যে আমরা তাপ দিই? জারণ শিখার সাহায্যে তাপ দেওয়া হয় এবং এখানে হাইয়েস্ট টেম্পারেচার থাকে কত? 1540 ডিগ্রি সেলসিয়াস বা 1600 মাঝে মাঝে আমরা দেখতে পাই। সিলভার নাইট্রেটের বোতল কালো কাগজে কেন ঢাকা থাকে? কারণ সিলভার নাইট্রেটটা হচ্ছে আলোক সংবেদী, সেখানে অক্সিজেন, আলো যেখানে প্রবেশ করবে সেখানে অক্সিজেন তৈরি হতে পারে, সেই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফেলতে পারে। এই জন্য ব্রোমিন দ্বারা চামড়া পুড়ে গেলে ক্ষতস্থানে প্রথমে কি লাগাবো? ক্ষতস্থানে প্রথমে আমি পানি দিব, পানি দেওয়ার পরে সেখানে আমাকে কি করতে হবে? পানি দেওয়ার পরে সেই জায়গাটাতে গ্লিসারন দিতে হবে, প্রথমে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। সালফিউরিক অ্যাসিডের কোন ধর্মের জন্য ত্বক পুড়ে যায়? সালফিউরিক অ্যাসিডের নিরোধক ধর্মের জন্য ত্বক পুড়ে যায়। আবার যেন ক্ষয়কারী ধর্ম অপশনে দেখে যেন না দাগিয়ে ফেলি। পায়ের চামড়ার উপর যদি ক্ষার পড়ে তাহলে কি করব? ক্ষার পড়লে তো প্রথমে পানি দিয়ে ধুয়ে ফেলবো, পরে আমরা বোরিক অ্যাসিড দিব। ক্ষার পড়লে অ্যাসিড দিব, তো অ্যাসিডের মধ্যে কোন অ্যাসিড? বোরিক অ্যাসিড বা H3BO3 আমরা দিব। টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25°C তাপমাত্রায় এত আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট, আপেক্ষিক গুরুত্ব, তাহলে আপেক্ষিক গুরুত্বটাকে আমরা ঘনত্ব বলতে পারি। HCl অ্যাসিডের 5 ml একটি মেজারিং সিলিন্ডারে পরিমাপ করার পর ডিজিটাল ব্যালেন্সে ভর পরিমাপ করে দেখা গেছে এতটুকু। তাহলে পরিমাপ করছি আমরা 5, আর ভর 5 কি বলছে এখানে? HCl অ্যাসিডের 5 ml একটি মেজারিং সিলিন্ডারে পরিমাপ করছি। লেখা আছে বোতলের গায়ে, ধরো বোতলের গায়ে লেখা আছে 5 ml, তুমি মেপে দেখেছো এত গ্রাম আসতেছে। বলছে এই ত্রুটির আয়তন পরিমাপের শতকরা ত্রুটি কত? এখানে আয়তন পরিমাপের ত্রুটির কথা বলছে। তা এই জায়গায় উপরেরটা তো আয়তন দেওয়া আছে, বোতলের গায়ে যে লেখা আছে 5 ml, এটা ঠিক আছে, তো তোমাকে আগে তো এটা বের করে নিতে হবে না যে এইটা মানে কত আয়তন? আয়তন এম, আয়তন ভি সমান কি এম বাই রো, রো সমান যদি এমবি হয় তাহলে ভি সমান কি এম বাই রো। এম এর মান কত? 5.247 ডিভাইডেড বাই আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব, এটা কত আসে? ক্যালকুলেটর করতে হবে, যেহেতু ক্যালকুলেটর ইউজ আছে সাস্টে, তাহলে এখান থেকে আমরা 4.95 পাবো। এটা 4.95 ml। তো শতকরা ত্রুটি কি হবে? শতকরা ত্রুটি আমরা কি জানি ভৌত জগত পরিমাপ চ্যাপ্টারে, যে পরিমাপকৃত ডিভাইডেড বাই প্রকৃত মান। তা পরিমাপকৃত হচ্ছে 4. আচ্ছা, ত্রুটি তো বের করতে হবে। ত্রুটি ডিভাইডেড বাই প্রকৃত মান, ত্রুটি কোনটা হবে? ত্রুটি হচ্ছে যতটুকু মেজার করতে হবে ওইটা মাইনাস 4.95 ডিভাইডেড বাই প্রকৃত, যেটা ইন্টু 100%। এটা হচ্ছে প্রকৃত মান, মানে ত্রুটিটা ডিভাইডেড বাই প্রকৃত, ত্রুটি বাই প্রকৃত। শতকরা ত্রুটি বলতে এটা আমাদের বের করতে হবে, তাহলে এখানে আসে 0.05/5 ইন্টু 100, তার মানে 1.01% আসে এরকম। ব্রুটের সাহায্যে সর্বনিম্ন কত আয়তন মেজার করতে পারি? 0.1 ml বা 0.1 সেন্টিমিটার কিউব। আর সর্বনিম্ন ক্ষুদ্রতম এক ভাগের আয়তন কিন্তু 1 ml, ওই এক
কোনটি বিষাক্ত রিয়েজেন্ট? কোনটা বিষাক্ত রিয়েজেন্ট? বেনজিন, তারপরে জাইলিন, বিউটানল 2, ক্লোরোফর্ম, এগুলা বিষাক্ত। আচ্ছা, একটা ভালো কথা মনে পড়লো, তাহলে আমরা এখান থেকে এই জিনিসগুলো একটু পড়ে ফেলি যে কোন বিষাক্ত উপাদানের পরিবর্তে ল্যাবরেটরিতে কি ব্যবহার করতে হয়, এবং এখান থেকে একটু ডিটেলস আমরা একটু জানবো। এখানে আসো, বিষাক্ত উপাদান, আর এপাশে আমরা বিকল্প হিসেবে কি ইউজ করব? সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, ক্লোরোফর্ম আমাদের বিষাক্ত। ক্লোরোফর্ম বিষাক্ত, তারপরে এরই মতো আরেকটা দেখতে কার্বন টেট্রাক্লোরাইড, এই দুইটা বিষাক্ত। এই দুইটার পরিবর্তে আমরা ব্যবহার করব হেক্সেন, C6H6, C6H6। ক্লোরোফর্ম এবং কার্বন টেট্রাক্লোরাইড, এই দুইটার পরিবর্তে আমরা হেক্সেন ইউজ করব। আচ্ছা, বেনজিন খুবই খারাপ, বেনজিন খুবই খারাপ, বেনজিন জাইলিন এরা খুবই খারাপ। দেখো জাইলিন কিভাবে হয়, বেনজিন মূলকে, মানে বেনজিন যে বলয়, সেই বেনজিন বলয়ে যদি দুইটা মিথাইল মূলক থাকে তাহলে সেটাকে আমরা জাইলিন বলি, এটা 2 নাম্বার। তাহলে এই দুইটার পরিবর্তে তুমি ব্যবহার করবা কি, এই দুইটার পরিবর্তে তুমি ব্যবহার করবা টলুইন। টলুইনে কি থাকে? টলুইনে কিন্তু একটা CH3 থাকে, টলুইনে একটা CH3 থাকে। তাহলে এটা 1 নাম্বার। এরকম এইখানে বেনজিন জাইলিন এরা বিষাক্ত, এদের পরিবর্তে আমরা টলুইন ইউজ করব। তারপরে বিউটানল 2, 2 নাম্বার জিনিস সব বিষাক্ত। তাহলে বিউটানল 2 বিষাক্ত, এটার পরিবর্তে আমরা তাহলে ইউজ করব বিকল্প রূপে বিউটানল 1 ইউজ করব। লেড খারাপ, লেড স্টোরেজ ব্যাটারি আমরা তড়িৎ রসায়নে পড়ছি না, সেখান থেকে পরিবেশে কি মুক্ত হয়? লেড স্টোরেজ ব্যাটারি থেকে লেড মুক্ত হয়, তাহলে এটা খারাপ জিনিস। তাহলে আমরা লেড CrO4, লেড ক্রোমেট, এখান থেকে আমাদের পরিবেশে লেড ধাতু মুক্ত হয় লেড স্টোরেজ ব্যাটারি থেকে, এটা মনে রাখতে পারি। এটা যেহেতু খারাপ, তাহলে এটার পরিবর্তে আমরা পটাশিয়াম কার্বনেট ইউজ করব। পটাশিয়াম ধাতু খুবই খারাপ, এটার পিণ্ডকে ব্লক করে দিতে পারে, হৃদরোগের ঝুঁকি বাড়ায় এগুলা, এবং কিডনির জন্য এটা ক্ষতিকর। তাই পটাশিয়ামের পরিবর্তে আমরা ক্যালসিয়াম ব্যবহার করব। ক্যালসিয়ামটা কেন প্রয়োজন? দেখো তোমার হাড়ের গঠনে কিন্তু ক্যালসিয়াম আছে, পড়ছো না ক্যালসিয়াম ফসফেটে, হাড়ের মধ্যে জুওলজিতে 97% ক্যালসিয়াম দরকার, ক্যালসিয়াম থাকে। তারপরে হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফাইড বিষাক্ত, এটার পরিবর্তে আমরা ব্যবহার করি থায়োঅ্যাসিটামাইড, থায়োঅ্যাসিটামাইড, থায়োঅ্যাসিটামাইড সেমি মাইক্রো পদ্ধতিতে এটা আমরা ইউজ করে থাকি। আর আছে হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইডের পরিবর্তে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইউজ করে থাকি। এখন এই জায়গা থেকে আমরা একটু যদি আরেকটা কোশ্চেন আমরা এখান থেকে একটু বলে ফেলি। তো আমি একটা কোশ্চেন লিখলাম এখানে, এ একটি যৌগ যেটি এ যৌগের একটি পাত্র দিই, এ যৌগের একটি পাত্র যেটিতে সিলভার নাইট্রেট যোগ করলে সাদা অধক্ষেপ পাওয়া যায়। এ যৌগটি বিষাক্ত ও বিশুদ্ধ নয়, এটা হিন্টস দিয়ে দিলাম।
এর বিকল্প রূপে কি ব্যবহার করা যাবে? অর্গানিক কেমিস্ট্রি এবং এই ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার আমি মিক্সড করে দিলাম। এখন খেয়াল করো, এ এমন একটা যৌগের একটা পাত্র যেখানে সিলভার নাইট্রেট দিলে সাদা অধঃক্ষেপ উৎপন্ন হয়। এখন এর জন্য আমাকে ক্লোরোফর্ম টপিকটাতে ফিরে যেতে হবে। আমি একটু বলি। প্রথমে অবিশুদ্ধ ক্লোরোফর্ম, এমনি আমরা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে প্রথমে কি দেখে নিছি যে ক্লোরোফর্মটা হচ্ছে বিষাক্ত। এই ক্লোরোফর্মটা যদি বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, মানে অবিশুদ্ধ হয়, বিশুদ্ধ নয় মানে কি অবিশুদ্ধ, তাহলে এই বাতাসের অক্সিজেনের সাথে যদি বিক্রিয়া করে তাহলে বিষাক্ত আমাদের ফসজিন গ্যাস তৈরি করে। এই যে এইটা হচ্ছে ফসজিন গ্যাস এবং এইটা বিষাক্ত, এবং সাথে কি তৈরি করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। ওই হাইড্রোক্লোরিক অ্যাসিড তুমি যে অ্যাড করছো সিলভার নাইট্রেট, এই সিলভার নাইট্রেটের সাথে রিয়াকশন করে সিলভার ক্লোরাইডের সাদা অধঃক্ষেপ উৎপন্ন করে। নাইট্রিক অ্যাসিড আসে, ওটা তো আমার দরকার নাই, আমার এই যে সাদা অধঃক্ষেপ উৎপন্ন করতেছে। তার মানে আমরা কি বুঝলাম? যেহেতু সাদা অধঃক্ষেপ আসতেছে, তার মানে এই যৌগটা হচ্ছে ক্লোরোফর্ম। এই যৌগটা হচ্ছে ক্লোরোফর্ম। এখন বলছে ক্লোরোফর্মের বিকল্প রূপে কি ব্যবহার করবা? ক্লোরোফর্মের বিকল্প রূপে হেক্সেন ব্যবহার করব। এই টাইপের কোশ্চেন কিন্তু সাস্টে আসতে পারে, কারণ সাস্টে একটু ডিফারেন্ট কোশ্চেন করে, তো এরকম ট্রিকি কোশ্চেন করতে পারে, এজন্য এটা একটু আমরা শিখে রাখবো। আচ্ছা, এরপরে আসি এখানে আয়তনিক ফ্লাক্স ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে? পরমাণ দ্রবণের ক্ষেত্রে আমরা আয়তনিক ফ্লাক্স ব্যবহার করি। ঢাকা ইউনিভার্সিটিতে এবার আসছিল এই কোশ্চেনটা। ক্লাসিত রাসায়নিক পদার্থকে শুষ্ক করতে আমরা কি ব্যবহার করি? ক্লাসিত রাসায়নিক পদার্থকে শুষ্ক করতে সাধারণত ব্যবহার করতে হয় ডেসিকেটর। এই ডেসিকেটরে কি কি থাকে? ডেসিকেটরে এই ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, P2O5, সালফিউরিক অ্যাসিড এগুলো থাকে। ক্যালসিয়ামের যৌগ থাকে, সালফিউরিক অ্যাসিড থাকে, P2O5 এগুলো সাধারণত থেকে যায়। আচ্ছা, কোন বস্তুর ওজন পলভঙ্গি ব্যালেন্সের ডান পাল্লায় 100 গ্রাম, 10 গ্রাম, 5 গ্রাম, 500 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম ভরের বাটখারা ও আরোহী তুলাদণ্ডের একটি বড় দাগের পর 4টা ছোট দাগ অতিক্রম করেছিল। বস্তুর ওজন কত হবে? বস্তুর ওজন কত হবে? আচ্ছা, বস্তুর ওজন কিভাবে হয়? টোটাল যে সবগুলা আমাকে একই এককে নিতে হবে। এখন সবগুলা এখানে টোটাল 3টা 4টা 5টা ওয়েট দেওয়া আছে, 5টা ওয়েট দেওয়া আছে, 5টা ওয়েট তুমি যোগ করো। এখন আরোহীর তুলাদণ্ডের একটা বড় দাগের পর 4টা ছোট দাগ অতিক্রম করছে। একটা বড় দাগের পর, একটা বড় দাগে কয়টা ঘর থাকে? একটা বড় দাগ। এখানে কিন্তু ট্রিক একটু ফলো করতে হবে। ট্রিক এখানে, ট্রিক্স এইখানে। একটা বড় দাগে মানে এখানে টোটাল 10টা ঘর থাকে, তারপরে 4টা ছোট ছোট দাগ, তার মানে টোটাল এখানে দাগ হচ্ছে আমার 14টা। এখানে দাগ হচ্ছে 14টা। এবার আমাদের বস্তুর ওজন কি হবে? আচ্ছা, তাহলে আমাকে এখানে কি করতে হয়? রাইডার ধ্রুবক লিখতে হয়। তো রাইডার ধ্রুবক কি হবে? টোটাল আমরা যদি বস্তুর ওজন বের করি, তাহলে টোটাল যে ওজনগুলো দেওয়া আছে সেগুলো যোগ করে আমার রাইডার ধ্রুবক লিখতে হবে। তাহলে রাইডার ধ্রুবক যে দাগ সংখ্যা থাকবে ইনটু পলভঙ্গি ব্যালেন্সের জন্য এখানে আমরা 0.0001 এটা ইউজ করব, যেহেতু এখানে মাঝখানে আছে এগুলা। তাহলে এখান থেকে আমরা এটা ক্যালকুলেটরে বসায় দিব। তাহলে কত আসবে? 0.0014 আসে। এবার সবগুলা যোগ করে দিতে হবে। এটা আসছে কিন্তু গ্রামে আসছে, রাইডার ধ্রুবকটা গ্রামে আসছে। তাহলে এখানে কি কি হবে? টোটাল বস্তুর ওজন কত হবে? 100 প্লাস 10 প্লাস 5 গ্রাম প্লাস 500 মিলিগ্রাম মানে 0.5 গ্রাম, 20 মিলিগ্রাম তার মানে 0.02 গ্রাম প্লাস এইটা 0014 গ্রাম। এই টোটালটা ক্যালকুলেটরে বসাই দিলে কত আসে? 115.521, মানে এইটা আসে এত গ্রাম। এইটাই হচ্ছে উত্তর। তাই রাইডারের ধ্রুবক থেকে কিন্তু এই টাইপের কোশ্চেন আসতে পারে, এটা একটু খেয়াল রাখবো। গ্লাস থেকে সব ধরনের ময়লা দূর করতে, গ্লাস সামগ্রী থেকে ময়লা দূর করতে আমরা সাধারণত ক্রোমিক অ্যাসিড ইউজ করে থাকি। এটাই হচ্ছে ক্রোমিক অ্যাসিড। কোনটা ব্যবহার করা যায় না? এইচএফ কিন্তু ব্যবহার করা যায় না। মানে এটা দিয়ে বলা যায় যে কাছে দাগ দিতে বা লিখতে হাইড্রোজেন ফ্লোরাইড
ইউজ করা হয়? কিন্তু এইখানে কোশ্চেনটা কিন্তু একটু অন্যরকম করছে। বলছে কোন গ্লাস সামগ্রী থেকে সব ধরনের ময়লা দূর করার জন্য সবচেয়ে সক্রিয় কোনটা? সবচেয়ে সক্রিয় যেহেতু বলছে সেজন্য আমাকে হাইড্রোজেন ক্লোরাইড দিতে হবে। যদি বলতো গ্লাস সামগ্রী পরিষ্কারের উত্তম মিশ্রণ কোনটা, তখন এই ক্রোমিক অ্যাসিড দেওয়া যেত। কিন্তু সব থেকে সক্রিয় বললে এইচএফ দিতে হবে, কারণ এই এইচএফ কাছে দাগ সৃষ্টি করে সকল ময়লা দূর করে দিয়ে কাছে দাগ তৈরি করে দেয়। কিন্তু যদি বলতো গ্লাস সামগ্রীর জন্য উত্তম পরিষ্কারক কোনটা, তখন ক্রোমিক অ্যাসিড দেওয়া যায়। 5 গ্রাম সোডিয়াম কার্বনেট পরিমাপের জন্য নিচের কোন যন্ত্রটা ব্যবহার করবা? 5 গ্রাম সোডিয়াম কার্বনেটের জন্য কোন যন্ত্রটা তুমি এখানে ব্যবহার করবা? দেখো, পলভঙ্গিক ব্যালেন্সে আমরা 4 দশমিক স্থান পর্যন্ত ভর সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারি। এখন একটু যদি খেয়াল করো, এখানে কিন্তু ভরের কথা বলছে। পিপেট দ্রবণ স্থানান্তরের কাজে লাগে, বুরেট আয়তন মাপের কাজে লাগে, আয়তনিক ফ্লাক্স এটাও আয়তন মাপের কাজে লাগে। একমাত্র পলভঙ্গি ব্যালেন্স দিয়ে কিন্তু আমরা ভর মেজার করি। একমাত্র পলভঙ্গি ব্যালেন্স দিয়ে আমরা ভর মেজার করি। যদিও পলভঙ্গি ব্যালেন্স দিয়ে আমরা 100 থেকে 200 গ্রাম পর্যন্ত ভালোভাবে মাপতে পারি, 4 দশমিক স্থান পর্যন্ত না। সেই হিসেবে কিন্তু আমরা যদি এখানে যদি শুধু ভরের কথা আছে, সেই জন্য আমরা এইটা এখানে বলে দিতে পারি। আচ্ছা, ল্যাবরেটরিতে কাজ করার সময় চোখে যদি অ্যাসিড এসে ছিটকে পড়ে, 5% সোডিয়াম বাইকার্বনেট কেন ব্যবহার করা হয়? অ্যাসিড লাগলে কি সেখানে আমাকে নিউট্রাল করতে যেতে হবে, নিউট্রাল করতে গেলে আমাকে ক্ষার ইউজ করতে হবে। হ্যাঁ, ক্ষার ইউজ করতে হবে। তাহলে 5% সোডিয়াম বাইকার্বনেটের দ্রবণ ব্যবহার করা হয় যেন চোখের ক্ষতি কিছুটা হ্রাস পায়। কারণ ওই নিউট্রাল মানে এখানে নিরপেক্ষ করবে, লবণ পানি উৎপন্ন করবে। 250 ml 350 ml পাতিত পানি মেপে দুইটা গোলতলী ফ্লাস্কে রাখা দ্রবণে যোগ করতে নিচের কোন উপকরণটা ব্যবহার করবা? দুইটা গোলতলী ফ্লাস্কে রাখা দ্রবণে যোগ করতে গেলে কোনটা ব্যবহার করবা? মেজারিং সিলিন্ডার ব্যবহার করা হয় এক্ষেত্রে আমাদের। তাই ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার থেকে মোটামুটি আমরা এই কয়েকটা জিনিসগুলো জানলাম। এখন আসো এই যে গ্লাস সামগ্রী পরিষ্কার করতেছিলাম, এই জায়গাটাতে আরো কতগুলো ইনফরমেশন আমরা এখান থেকে একটু জেনে নিতে পারি। সেটা হচ্ছে পরিষ্কারক রূপে সাধারণত আমরা কি কি ব্যবহার করি? গ্লাস সামগ্রী পরিষ্কারক। তা পরিষ্কারক রূপে 4টা জিনিস ব্যবহার করা হয়। একটা ব্যবহার করা হয় সোডিয়াম কার্বনেট। এই সোডিয়াম কার্বনেটের 10% লঘু দ্রবণ ব্যবহার করা হয়, এটা একটু মনে রাখতে হবে। সোডিয়াম 10% লঘু দ্রবণ ব্যবহার করতে হয়। আর ব্যবহার করা হয় হচ্ছে ডিটারজেন্ট ডেকন 90। ডিটারজেন্ট ডেকন 90, এই ডিটারজেন্ট ডেকন 90 এটা হচ্ছে পরিবেশ বান্ধব। একমাত্র পরিষ্কারক রূপে এটা ব্যবহার করা যায় যেটা পরিবেশ বান্ধব এবং বায়োডিগ্রেডেবল, মানে অণুজীব দ্বারা এদেরকে ভাঙা যায়। পরিবেশ বান্ধব বলেই তো এটা বায়োডিগ্রেডেবল, অণুজীব দ্বারা ভাঙনযোগ্য এবং এতে কোনো ফসফেট নাই, এই জন্য এটা অণুজীব দ্বারা ভাঙনযোগ্য। তারপরে এই যে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ আমরা বলেছি, এটা হচ্ছে সর্বোত্তম পরিষ্কারক, জারণ ধর্মের জন্য পরিষ্কার করা যায়। ক্রোমিক অ্যাসিড সর্বোত্তম পরিষ্কারক। এটা কি তীব্র জারক পদার্থ। এটা জাইমান অক্সিজেন তৈরি করে জীবাণু দূর করে। প্রায় সকল গ্লাস সামগ্রী এই তুমি ক্রোমিক অ্যাসিড দিয়ে পরিষ্কার করবা। আরেকটা আছে হচ্ছে অ্যাসিটন। অ্যাসিটনকে CH3COCH3, এটা একটা কিটোন। এটা হচ্ছে তেল বা গিরিজ জাতীয় পদার্থের জন্য। সেকেন্ডারি পদার্থ মাপতে গেলে কি ব্যবহার করা হয়, প্রাইমারি স্তরের পদার্থ তরল পদার্থ মাপতে গেলে কি কি ব্যবহার করা হয়, এগুলো একটু দেখে নিতে পারো। আচ্ছা, আরো একটা জিনিস আমরা এই অধ্যায় থেকে পড়ে ফেলতে পারি, ওই যে হ্যাজার্ড সিম্বল। আন্তর্জাতিকভাবে স্বীকৃত হ্যাজার্ড সিম্বল কয়টা আছে?
হ্যাজার্ড সিম্বল, টোটাল 12টা হ্যাজার্ড সিম্বল আছে। তো এখানে বিষাক্তর প্রতীক কি, টক্সিকের প্রতীক কি, এগুলো একটু পড়তে হবে। এক্সেন্টটা কি, এক্সেন্টটা হচ্ছে ক্ষতিকারক, যেগুলো আসার সম্ভাবনা আছে আমি সেগুলো অল্প অল্প করে একটু বলে যাই। এটা হচ্ছে ক্ষতিকারকের প্রতীক, ক্ষতিকারকের প্রতীক। তারপরে এনটা কি, এন থেকে ন্যাচারাল, এনভায়রনমেন্টাল টক্সিক, তাহলে এটা হচ্ছে পরিবেশ দূষকের প্রতীক। আর বাকি যেগুলো আছে, এই যে এফ, এফ মানে কি ফ্লেমেবল বা দাহ্য, ও থেকে কি অক্সিডেশন, জারক, সি থেকে করসিভ, ট্রিফয়েল চিহ্ন আছে এগুলা। আর স্বাস্থ্য ঝুঁকি আছে, স্বাস্থ্য ঝুঁকিতে সাধারণত 3টা বৈশিষ্ট্য, এই যে শ্বাস প্রশ্বাস জীবাণু সংক্রমণ করতে পারে, মিউটাজেনিক, আর একটা হচ্ছে কার্সিনোজেনিক, ক্যান্সার সৃষ্টি করতে পারে। এটা এইগুলো হচ্ছে হ্যাজার্ড সিম্বলের জন্য। আর এই যে অ্যাপ্রনের ব্যবহার কি, গগলস কেন ব্যবহার করা হয়, এগুলো তো মোটামুটি জানো। আর আমরা এই এর আগের চ্যাপ্টারে মানে তড়িৎ রসায়ন যে ক্লাসটা আমরা দিছিলাম সেখানে আরেকটা জিনিস আমরা পড়ছিলাম যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটকে নষ্ট করতে আমরা কি ব্যবহার করি, শুধুমাত্র লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটকে নষ্ট করতে সোডিয়াম সালফেট ব্যবহার করা হয়। এইখানে বইয়ের ভিতরে পাবা এখানেও ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করা যায়। আরেকটা জিনিস যদি বলা হয় সোডিয়াম, সোডিয়াম হাইড্রাইড, এগুলা কি পানিতে লাগলে কি আগুন ধরে যায় না, তাহলে এগুলা নষ্ট করতে গেলে তুমি অ্যালকোহল ব্যবহার করবা। তো অ্যালকোহলের মধ্যে প্রোপানল বাদ দিয়ে প্রথম 3টা, মিথানল, ইথানল, প্রোপানল না নিয়ে এখানে বিউটানল, এই 3টা এই এইগুলা নষ্ট করতে ব্যবহার করা যায়। আচ্ছা, এখন এইখানে আমরা যে রাইডারের একটা ম্যাথ করছি, তাহলে রাইডার থেকে কিন্তু তোমার রাইডারের যে ধ্রুবক আছে সেই রাইডারের ধ্রুবক দিয়েও কিন্তু তোমার সহজভাবে ম্যাথ দিতে পারে যে রাইডার ধ্রুবক কত। ধরো আমি ছোট্ট একটা কোশ্চেন যদি আমি এখানে তোমাকে বলি যে ধরো মাঝখানে 0, মাঝে 0 এবং ডানে 50টি দাগ কাটা, দাগ কাটা বিশিষ্ট বিমযুক্ত একটি ব্যালেন্সের রাইডারের ওজন 10 মিলিগ্রাম হলে রাইডার কনস্ট্যান্ট বা রাইডার ধ্রুবক কত? রাইডার ধ্রুবক কত? তা রাইডার ধ্রুবক মানে মনে রাখতে হবে রাইডারের ভর যেটা আছে সেটা, এটাকে গ্রামে নিতে হবে, তাহলে 10⁻³ ডিভাইডেড বাই দাগের সংখ্যা। তাহলে এখানে কত আসছে 0.0002 গ্রাম। এটা কিন্তু মিলিগ্রাম এককেও থাকতে পারে। যদি 100 দাগ কাটা থাকে তাহলে 100 দাগ দিতে হবে, যদি মাঝখানে থাকে তাহলে কিন্তু 50, আর যদি যে কোনো একটা প্রান্তে থাকে 0 থেকে 100 পর্যন্ত থাকে তখন কিন্তু 100 লিখতে হবে, নিচে 100 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, তো এই ছিল আমাদের ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার থেকে এই এতটুকু পড়লে বলা যায় এনাফ, এর বেশি কিছু আমাদের প্রয়োজন নাই আসলে। এবার আসো আমরা একটু কর্মমুখী রসায়ন নিয়ে কথা বলি। এখানে যে প্রথম কোশ্চেনটা আসছে দেখো, ইস্টের উপস্থিতিতে সুক্রোজের ফার্মেন্টেশন করলে কি উৎপন্ন হয়? ইস্টের উপস্থিতিতে সুক্রোজের ফার্মেন্টেশন করলে, সুক্রোজ বা গ্লুকোজ যাই করো এদের ফার্মেন্টেশন করলে কি আসে? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ আসে, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ আসে। এখন টোটাল এই ভিনেগার প্রস্তুতির এই যে কোশ্চেনটা, এটা পড়লে বলা যায় ভিনেগার প্রস্তুতির সবকিছু এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। প্রথমে দেখো এইখানে হিন্টস দেওয়া আছে, পি পানির সাথে বিক্রিয়া ম্যালটেজ দিছে, পানির সাথে বিক্রিয়া করে এখানে ম্যালটেজ দেওয়া আছে, তার মানে পিটা কি হবে? পিটা অবশ্যই আমাকে চিনি হতে হবে বা এই জাতীয় কিছু হতে হবে, সুক্রোজ হতে হবে।
যে চিনি বা সুক্রোজ হতে হবে। তাহলে চিনি বা সুক্রোজ দেখো BCDE এই চারটা অপশনে আছে, এ অলরেডি বাদ। তাহলে পি কি? পি আমরা বুঝলাম সুক্রোজ বা চিনি, মানে C12 C12H12 C12H12, তার মানে তো ডি আর ই হবে না, কারণ এখানে C11 আছে। তাহলে আমরা কিন্তু তিনটা অপশন প্রথমে বাদ দিয়ে ফেলছি, এখন বি আর সি এর মধ্যে যে কোনো একটা হবে। তাহলে বিসি দুইটা কারেক্ট আছে, বিসি এর প্রথম পি কারেক্ট আছে। ম্যালটেজ এনজাইম যখন দিব তখন আমাদের কি আসবে? দুইটা গ্লুকোজ, মানে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ পাবো, সুক্রোজ থেকে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ পাবো, বা তুমি এখানে বলতে পারো 2 অণু পাবো। এখন এই যে কিউ যেটা আসছে এটাকে একটা নাম আছে, এটাকে কি বলা হয়? ইনভার্ট চিনি। চিনিকে তুমি ইনভার্ট করে নিয়ে আসছো না, এই জন্য এটাকে বলা হবে ইনভার্ট চিনি। তার মানে কিউ পাবো আমি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। তা খেয়াল করো তো, কিউটা কি? গ্লুকোজ আছে, আর এখানে তো এটা ফ্রুক্টোজ না, এটা গ্লুকোজও না, তার মানে সি বাদ। তাহলে কিন্তু বি আমার উত্তর, বাকি যাওয়া লাগলো না। তারপর আমরা দেখে ফেলি। এইবার এই যে তুমি গ্লুকোজ পাইছো, গ্লুকোজকে জাইমেস এনজাইম দিলে কি আসবে? জাইমেস এনজাইম। আর এখানে ম্যালটেজ বা এখানে যদি সুক্রেজ বা ইনভার্টেজ দাও 37°C তাপমাত্রা দিতে হয়। জাইমেজের এখানে 20 থেকে 24°C দিতে হয়। দিলে যে আর পাওয়া যায়, আরটা কি? জাইমেস এনজাইম দিলে এখান থেকে আমরা অ্যালকোহল পাই বা ইথানল পাই, কার্বন ডাইঅক্সাইড পাই। ওই ইথানলকে আবার যদি অ্যাসিটিক দেওয়া হয় তাহলে আমরা অ্যাসিটিক অ্যাসিড পাই 6%। এই অ্যাসিটিক অ্যাসিড 6% জলীয় দ্রবণকে আমরা, বা 10% জলীয় দ্রবণকে আমরা ভিনেগার বলে থাকি। এখানে কোন কোন এনজাইম কিসে কাজে লাগতেছে এটা ইম্পর্টেন্ট। সুক্রোজের আদ্র বিশ্লেষণে লাগবে আমার ইনভার্টেজ, ইনভার্ট চিনি বা গ্লুকোজ ফ্রুক্টোজকে আমাদের জাইমেজ লাগবে, সুক্রোজ হলে সেখানে সুক্রেজ লাগবে, ইথানলের জন্য আমাদের অ্যাসিটোব্যাক্টার লাগবে। এই মোটামুটি এখানে শেষ এইগুলাই। আর টেম্পারেচার যদি বলো, ম্যালটেজ এখানে 37, এখানে 20 থেকে 24, আর এখানে দেওয়া লাগে না। ইরিথ্রিটল কি? ইরিথ্রিটল কি? ইরিথ্রিটল হচ্ছে নন ক্যালোরিক সুইটেনার। ইরিথ্রিটল হচ্ছে একটা নন ক্যালোরিক সুইটেনার, মানে এটাকে বলা হয়, এটা মিষ্টি জাতীয় সুক্রোজ। টেট্রা হাইড্রক্সি বিউটানো বলে এটাকে। খাদ্য সংরক্ষণে ব্যবহৃত অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা? খাদ্য সংরক্ষণে আমরা কোন অ্যান্টিঅক্সিডেন্টটা ব্যবহার করে থাকি? বিএইচটি, টিবিএইচকিউ, প্রোপাইল গ্যালেট, বিএইচটি, বিএইচএ, টিবিএইচকিউ, এইগুলার গাঠনিক সংকেতগুলা একটু শিখবা, আসতে পারে পরীক্ষায়, এগুলা একটু দেখে রাখবা। আচ্ছা, নিচের কোনটা অ্যান্টিঅক্সিডেন্ট নয়? তা অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা না? দেখো বিএইচটি, টিবিএইচকিউ, বিএইচএ এইগুলাই হচ্ছে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট। তার মানে এই E420 এটা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট না, এটা কোনো অ্যান্টিঅক্সিডেন্ট না। আর কি কি অ্যান্টিঅক্সিডেন্ট আছে? ভিটামিন সি আর ভিটামিন ই, এগুলো কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট। আচ্ছা, ঋণাত্মক AH2S3 কলয়েডের কোয়াগুলেশনের সর্বাধিক ক্ষমতার কোয়াগুলেন্ট কোনটা? এটা একটা সল্ট, এটাকে অদৃপ্ত করার জন্য আমাদের পজিটিভ আয়ন প্রয়োজন। পজিটিভ আয়নের মধ্যে যার পজিটিভ চার্জ বেশি সেটা সব থেকে বেশি আমার সর্বাধিক কোয়াগুলেন্ট ক্ষমতা হবে। তাহলে এইটার চার্জ সব থেকে বেশি না? অ্যালুমিনিয়াম 3+, পটাশিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, বেরিলিয়াম 2+। এটা তো ঠিকই নাই, কারণ NaCl2 তো তৈরি হয় না। ট্যালকম পাউডারের প্রধান উপাদান কি? আমরা জানি ট্যালকম পাউডারের প্রধান উপাদান হচ্ছে ট্যাল্ক। ট্যাল্কটা কিন্তু এখানে লেখা নাই, ট্যাল্কটা এখানে লেখা নাই। ট্যাল্কটা হচ্ছে হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট, মানে এইরকম 3MgO4 সিলিকন ডাইঅক্সাইড ইনটু পানি, এটাই হচ্ছে আমার হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট। ক্যালসিয়াম না কিন্তু, ম্যাগনেসিয়াম। আম কোটাজাতকরণে কোন রাসায়নিক প্রিজারভেটিভস ব্যবহার করি আমরা? সাইট্রিক অ্যাসিড ব্যবহার করে থাকি আম কোটাজাতকরণের ক্ষেত্রে। মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা? মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে BHA, BHT, TBHQ, BHA, আর বাকি সব ফ্রি রেডিক্যাল। CAC ফ্রি রেডিক্যাল, CAC মানে AC, আর এটা হচ্ছে
ফ্রি রেডিক্যাল মানে তো মুক্তমূলক শোষণকারী, আর এগুলো হচ্ছে অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট, বাকি তিনটা। ভিনেগারের জন্য কোন উক্তিটি সঠিক নয়? এটা তো সঠিক নয়, ফর্মিক অ্যাসিডটা হবে না, ইথানিক অ্যাসিডে 6 থেকে 10% জলীয় দ্রবণ, বাকি সবগুলো দেখো কারেক্ট। ব্যাকটেরিয়া রোধ করবে, ছোট বীজযুক্ত কাঁচা ফল সংরক্ষণের জন্য এটা ব্যবহার করব আমরা। ডি তো এখানে কারেক্ট হয় না, তাহলে বি আর ডি, ফর্মিক অ্যাসিডটা কোনোভাবে আসবে না এখানে। অ্যান্টিঅক্সিডেন্ট জারণ গতি কমায় কার কার? অ্যান্টিঅক্সিডেন্ট কার কার জারণ গতি কমায়? এটা মূলত লিপিড জাতীয় পদার্থের, মানে ফ্যাট ও লিপিডের জারণ কমাবে। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবা। পানিতে অ্যামোনিয়া দ্রবণ ক্লিনার হিসেবে কাজ করলে এই নিম্নোক্ত বিক্রিয়া সংঘটিত হয়। এই বিক্রিয়াটা কি নির্দেশ করতেছে? এই বিক্রিয়াটা আমাদের কি নির্দেশ করতেছে? আমরা দেখো একটু খেয়াল করো, অ্যামোনিয়াটা কি আমরা জানি? অ্যামোনিয়া সলিউশন, এটা তো একটা পোলার দ্রবক। অ্যামোনিয়া সলিউশন একটা পোলার। এটা গ্লাসে যে ময়লা থাকে, আমরা লিকার অ্যামোনিয়া বলছি না যে গ্লাস পরিষ্কারের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এই লিকার অ্যামোনিয়াটা বা অ্যামোনিয়া সলিউশনটা এটা আবিষ্ট ডাইপোলে পরিণত হবে। এক পর্যায়ে আস্তে আস্তে সে ওইটা, ওই যে গ্লাসের, সহজভাবে এটা মনে রাখো, অ্যামোনিয়া আমরা কি করি, অ্যামোনিয়াটাকে আমরা গ্লাস পরিষ্কার রূপে ব্যবহার করে থাকি। তাহলে কি করবে, সে গ্লাসের ময়লাগুলোকে দূর করে দিবে। গ্লাসে কি থাকে, তেল চর্বি লেগে থাকলে সেগুলোকে অপসারণ করে দেয়। কোন উপাদানটা অ্যাসিডীয় ও ক্ষারীয় উভয় হিসেবে কাজ করতে পারে? গ্লাইকোল ইথার, এটা একই সাথে দেখো সাইট্রিক অ্যাসিড, অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যাসিড আর সোডিয়াম কার্বনেট ক্ষারীয়, একমাত্র গ্লাইকোল ইথার এটা অ্যাসিড এবং ক্ষার উভয় হিসেবে টয়লেট ক্লিনারে কাজ করতে পারে। উভয় হিসেবে টয়লেট ক্লিনারেরা কাজ করে, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এবার আসো অর্থনৈতিক রসায়নে আমরা একটু যদি বলি। প্রথম দেখো, কোনটা নবায়নযোগ্য জ্বালানি না? ফার্স্ট কোশ্চেন এটা, নবায়নযোগ্য জ্বালানি না হচ্ছে, নবায়নযোগ্য জ্বালানি কি? যেটা তুমি নতুন রূপে করতে পারবা না, নবায়ন করা যাবে না, সেটা হচ্ছে অনবায়নযোগ্য জ্বালানি। আর নবায়নযোগ্য যেটা আমি নতুন রূপে করতে পারবো, মানে ব্যবহারের সঙ্গে সঙ্গে যেগুলো মজুত কমে না, দ্বিতীয়বার ব্যবহার করা যায়। বায়োডিজেল, সৌরশক্তি, সৌরশক্তি অনেকবার ব্যবহার করা যায়, জোয়ার ভাটার শক্তি, এগুলো কিন্তু বারবার করা যায়। কিন্তু প্রাকৃতিক গ্যাস একবার ইউজ করলে তুমি সেটাকে আর রিকভার করতে পারবা না, মানে দ্বিতীয়বার ব্যবহার করতে পারো না। এই জন্য প্রাকৃতিক গ্যাস নবায়নযোগ্য না। বাংলাদেশের সর্ববৃহৎ ইউরিয়া সার কারখানা কোনটা? কাফকো। ঘরে রান্নার গ্যাসে কি থাকে? ঘরে রান্নার গ্যাসে কি থাকে আমরা জানি, কিন্তু বিউটেন প্রোপেন থাকে মেইনলি। 25% প্রোপেন থাকে আর 75% বিউটেন থাকে। আর থাকে, যেহেতু এই দুইটাই অপশনে তোমার নাই, কি থাকে বললাম, 75% বিউটেন আর 25% প্রোপেন। এই দুইটা না থাকলে প্রাকৃতিক গ্যাসের প্রধান উৎস মিথেন, সেটা আমাকে উত্তর দিতে হবে। তরল বিউটেন যেন আবার দিও না, আইসোঅক্টেন যেন দিও না, এগুলো তো জ্বালানির জন্য আইসোঅক্টেন ব্যবহার করা হয়। ওয়াটার গ্যাস কোনটি? CO+H2, এটা হচ্ছে ওয়াটার গ্যাস। আর CO+3H2 এটা হচ্ছে সংশ্লেষ গ্যাস। আচ্ছা, সিওটাকে স্পেশালি কি বলা হয়? সিওটাকে আমরা কি বলি? নীরবঘাতক। কার্বন মনোক্সাইডকে নীরবঘাতক বলা হয়। কখন তৈরি হয় কার্বন মনোক্সাইড? জ্বালানির অসম্পূর্ণ দহনে এটা তৈরি হয়। আচ্ছা, যেটা বলতেছিলাম, CO+3H2 এটাকে বলা হয় সংশ্লেষ গ্যাস। কোন কয়লার কুকিং মান সব থেকে বেশি? দেখো, কুকিং মান সব থেকে বেশি হচ্ছে অ্যান্থ্রাসাইট কয়লার। যদি এটাকে তুমি সাজাও, অ্যান্থ্রাসাইট,
অ্যান্থ্রাসাইট সব থেকে বেশি, তার থেকে কম হচ্ছে বিটুমিনাস কয়লা, এর থেকে কম হচ্ছে লিগনাইট কয়লা, সব থেকে কম হচ্ছে তোমার পিট কয়লা। ক্যালোরিফিক মান বা কুকিং মান সব থেকে বেশি হচ্ছে অ্যান্থ্রাসাইট কয়লার। কয়লাতে সব থেকে বেশি পরিমাণে কি থাকে এটা মনে রাখতে হবে, কয়লাতে সব থেকে বেশি পরিমাণে কিন্তু আমার সালফার থাকে। কয়লাতে আবার তোমরা কার্বন অ্যান্সার করো না, সব থেকে বেশি পরিমাণে কিন্তু সালফার থাকে। আচ্ছা, বাংলাদেশে মোট মজুদ গ্যাসের পরিমাণ 28.62 টিসিএফ, এর মধ্যে 20.62 টিসিএফ উত্তোলনযোগ্য। এত কিউবিক ফুট উত্তোলনযোগ্য। সম্ভাব্য মজুদ গ্যাসের শতকরা পরিমাণ নির্ণয় করো। শতকরা পরিমাণ নির্ণয় করো। তো সম্ভাব্য মজুদ গ্যাসের পরিমাণ কত? এই দুইটা বিয়োগ করলে তো আমি কতটুকু মজুদ আছে সেটা বলতে পারতেছি। কতটুকু মজুদ আছে? এই দুইটা যদি বিয়োগ করি তাহলে আমাদের 8 টিসিএফ মজুদ আছে। এখন এটা বলছে সম্ভাব্য শতকরা পরিমাণ বের করতে বলছে এটা। তাহলে কি হবে? যতটুকু মজুদ আছে 8 ডিভাইডেড বাই উত্তোলন যোগ্য কত, ওই পরিমাণ কতটুকু 28.62, এটা আদিতে ছিল, এটা ইন্টু 100, এইটাই। এটা করলে কত আসে? 27.95 আসতেছে। তাহলে এইটাই আমাদের উত্তর হবে। কাঁচ তৈরির সময় কাঁচামাল হিসেবে কিউলেট ব্যবহার করা হয়। কাঁচ তৈরির সময় কাঁচামাল হিসেবে কিউলেট ব্যবহার করা হয়। কিউলেট জিনিসটা কি? কিউলেট হচ্ছে কাঁচের টুকরা, মানে ভাঙা ভাঙা কাঁচ। ট্যানারি শিল্পে পিকলিং করার সময় নিচের কোন দ্রবণ ব্যবহৃত হয়? ট্যানারি শিল্পে 0.1 নরমাল সালফিউরিক অ্যাসিড আর 1 নরমাল সোডিয়াম ক্লোরাইডের মিশ্রণ, এইটা ব্যবহার করা হয় ট্যানারি শিল্পে। পিকলিং মানে কি? পিকলিং মানে কি? আচার তৈরির জন্য কিন্তু এটা ব্যবহার করে। সিরামিকের রাসায়নিক সংযুক্তিতে কোনটা থাকে না? সিরামিকের রাসায়নিক সংযুক্তিতে কোনটা থাকে না? সিরামিকের রাসায়নিক সংযুক্তিতে থাকে হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, জার্কনিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন কার্বাইড, এগুলা থাকে। কিন্তু এই অ্যালুমিনিয়াম কার্বনের এই কার্বাইড এটা থাকে না। এর সাথে আরেকটা থাকে ZrO2, এটা একটু মনে রাখতে হবে। কাঁচ তৈরিতে রাসায়নিক স্থায়িত্ব বৃদ্ধির জন্য আমরা কোনটা ব্যবহার করব? কাঁচ তৈরিতে রাসায়নিক স্থায়িত্ব বৃদ্ধির জন্য সাধারণত আমরা বোরাক্স ব্যবহার করি। সাধারণত আমরা বোরাক্স ইউজ করে থাকি। পাল্প উৎপাদনে ডাইজেস্টরে সাদা লিকারে কি থাকবে? পাল্প উৎপাদনে ডাইজেস্টরে, এটা একদম মুখস্থ করে ফেলতে হবে। 27.1% সোডিয়াম সালফাইড, 58.6% সোডিয়াম হাইড্রোক্সাইড, 14.3% সোডিয়াম কার্বনেট আর 12% পানি মিশ্রণকে কুকিং লিকার বা হোয়াইট লিকার বলা হয়। এটা আরেকটা নাম হচ্ছে কুকিং লিকার। পার্সেন্টেজটা মনে থাকবে না, না থাকার সম্ভাবনা বেশি, তো এইটা একটু মনে রাখবা কিসের মিশ্রণ থাকে। আচ্ছা, কাগজের মন্ড তৈরিতে আমরা কোনটা ব্যবহার করি? কাগজের মন্ড তৈরিতে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়। সোডিয়াম সালফাইড ব্যবহার করা হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়, সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম বাইসালফাইড ব্যবহার করা হয় এগুলা। পাল্প উৎপাদনে কি বলে? পাল্প উৎপাদন, পাল্প মানে কি? কাগজ না? কাগজ রিলেটেড, তাহলে সেলুলোজ থেকে তো তুমি কাগজ পাবা। ও, এখানে তো সেলুলোজ থেকে কাগজ না, বলছে পাল্প উৎপাদনের মূল উপাদান কোনটা? পাল্প উৎপাদনের মূল উপাদান হচ্ছে সোডিয়াম সালফাইড, ওই যে কাগজের বন্ড তৈরিতে আমরা যেটা ইউজ করে থাকি ওইগুলাই। না, এখানে সেলুলোজই আনসার করবা, সোডিয়াম সালফাইড আনসার করার দরকার নাই। পাল্প উৎপাদন যদি বলে তাহলে কাগজে মেইনলি আমরা সেলুলোজই পাই, এই সেলুলোজটা আনসার করাই সব থেকে ভালো হবে।
ট্যানিং হতে সিস্টো, ট্যানিং মানে চামড়া শিল্পের কথা বলতেছে এখানে। সিস্টো কোন ধাতু ক্যান্সার সৃষ্টি করতে পারে? কোন ধাতুর আয়ন ক্যান্সার সৃষ্টি করতে পারে? ট্যানিং হতে ক্রোমিয়াম 6+, 3+ না কিন্তু, ক্রোমিয়াম 6+ ক্যান্সার সৃষ্টি করতে পারে। ইঞ্জিনের কার্বুরেটরের উপর কোন ন্যানোপার্টিকেলের প্রলেপ দিয়ে সাধারণ জ্বালানির ক্ষেত্রে যে চাপ শক্তির অপচয় ঘটে সেটি অনেকাংশে রোধ করা যায়? এই নিকেল ক্রোমিয়াম এটা দিলে অনেকাংশে রোধ করা যায়। ইটভাটায় জ্বালানির এই যে অসম্পূর্ণ দহনে আমরা CO পাবো, আর সম্পূর্ণ দহন হলেই কেবল কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। ইউরিয়া সার কারখানা হতে নির্গত অ্যামোনিয়া মুক্ত করার জন্য কি ব্যবহার করব? অ্যামোনিয়া মুক্ত করার জন্য আমরা সাধারণত কি ব্যবহার করি? অ্যামোনিয়াকে মুক্ত করার জন্য সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। ইটিপি কি? ইটিপি হচ্ছে তরল বর্জ্যজন্য। ইটিপি শিল্পের বর্জ্য ট্রিটমেন্ট সম্পর্কিত, মানে এটা তরল বর্জ্যের সাথে রিলেটেড, এটা একটু মনে রাখবা। নিচের কোনটি ন্যানোকণা সংশ্লিষ্ট নয়? নিচের কোন কণাটা ন্যানোকণা সংশ্লিষ্ট না? ন্যানোকণা সংশ্লিষ্ট না হচ্ছে সেমিকন্ডাক্টর, কোয়ান্টাম ডট, গ্রাফিন, ফুলারিন, এগুলো সব ন্যানোকণা সংশ্লিষ্ট। সেম ভাবে এরকম আসতে পারে নিচের কোনটা ন্যানোটিউব নয়? কার্বন ন্যানোটিউব ছাড়া কোনটা ন্যানোটিউব না? ন্যানোটিউব কিন্তু গ্রাফিন, কার্বন ন্যানোটিউব, ফুলারিন, গ্রাফিন, কার্বন ন্যানোটিউব, ফুলারিন এগুলাই হচ্ছে ন্যানোটিউব। কিন্তু গ্রাফাইট বলো বা এই যে সেমিকন্ডাক্টর এগুলো কিন্তু কার্বন ন্যানোটিউব না।